আরেকবার দেখছেন এডিটর স্পিক। ওষুধ সংরক্ষণে কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না। সারা দেশের হাজার হাজার দোকান তো বটেই, এমনকি সরকারি হাসপাতালেও যেভাবে ওষুধ রাখা হয় তাতে এর গুণগত মান আদৌ ঠিক থাকে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। ক্রেতাদের মধ্যেও এই বিষয়ে কোনো সচেতনতা নেই। বরিশাল শহরের হাবিব মেডিকেল হলের ছবি এটি। ওষুধগুলোর বেশিরভাগেরই রাখার কথা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে, কিন্তু এখন তাপমাত্রা উঠেছে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বরিশালের 439টি দোকানের চিত্র একই। গুণগত মান ঠিক রাখতে গরমে ফ্রিজ ব্যবহারের কথা থাকলেও দোকানীদের মধ্যে এ নিয়ে কোনো ভাবনাই নেই। যেসব ওষুধ রাখার কথা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে, সেগুলোও রাখা হচ্ছে খোলা পরিবেশে। আমরা বলতে পারবো না যে টেম্পারেচার কতটুকু আছে। খোদ সরকারি হাসপাতালেও ওষুধ রাখা হয় এই পরিবেশে। কোয়ালিটি কিছুটা তো করবে আর কি, মানে কমবে আর কি, ইফিকেসি শো করবে নাকি, যেহেতু মানে হাই টেম্পারেচার আর কি, যে টেম্পারেচার রাখার কথা সেটা আমরা করতে পারতেছি না। নড়াইলের চিত্রটাও আলাদা কিছু না। কোন ওষুধ কিভাবে রাখতে হবে তার নির্দেশনা দেওয়া আছে এই বইটিতে। ওষুধের দোকানে রাখা হয় বইটি, কিন্তু মানে না কেউ। আর দোকানীদের মধ্যে শেষ নেই অজুহাতের। তবে এই যুক্তি ঠিক না জানিয়ে সিভিল সার্জন জানিয়েছেন, এভাবে ওষুধ বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। মোবাইল কোড করে এগুলোকে করা হয় যে আদৌ তো তারা সেটা মেনটেন করছে কিনা, যদি ধরা পড়ে সেক্ষেত্রে তাদের পেনাল্টি হচ্ছে এবং সেভাবেই এই ব্যবস্থাপনা চলছে। এই গরমে টিনের ঘরের উত্তাপ থাকে আরও বেশি, অথচ জয়পুরহাটের ধানমন্ডি এলাকায় এই ঘরগুলোতে তাপের মধ্যেই ওষুধ বিক্রি করা হয় দিনের পর দিন। বড় বড় দোকানে ফ্রিজ দেখা গেলেও ছোট দোকানে দেখা যায়নি যন্ত্রটি। বিল্ডিং এর কন্ডিশন, তারপরে ভিতরে ইন্টারনাল ডেকোরেশন, এগুলো কোনোটাই ওষুধের গুণগত মান ঠিক রাখার জন্য উপযুক্ত নয়। রোগীদের মধ্যে অবশ্য বিষয়টি নিয়ে তেমন সচেতনতা দেখা যায়নি, আর জানার পর অসহায়ত্বের কথাই বলেছেন তারা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বরিশালের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আমাদের প্রতিবেদক বলছেন বরিশাল হাসপাতালে যেভাবে ওষুধ সংরক্ষণ করা হয় তাতে ওষুধের কার্যকারিতা ঠিক থাকার কথা নয় অনেক ক্ষেত্রেই। আপনারা ওষুধ কি ঠিক মতো শীতলকারক যন্ত্রে রাখছেন? মানে বরিশাল হাসপাতালের কথা যদি আমরা বলি। জি, আপনাকে ধন্যবাদ। যাতে ওষুধ আমাদেরকে সরবরাহ করা হচ্ছে, এই যাতে ওষুধগুলা 28 ডিগ্রি টেম্পারেচারের নিচে রাখলেই হয়। আমাদেরকে সরকার থেকে এসি যে এয়ার কন্ডিশনের সিস্টেম, সেটা আমাদের সেন্ট্রাল স্টোরে এবং আমাদের যে উপজেলার স্টোরে দেয়া আছে, এবং ওইভাবে আমাদের টেম্পারেচার মেনটেন করে আমাদের ওষুধ রাখা হচ্ছে। সুতরাং ওইগুলো গুণগত মান ঠিকই থাকছে। যদি গুণগত মান ঠিকই না থাকতো তাহলে তো একটা জ্বর রোগী আসতেছে, আমি তাকে ওষুধ দিচ্ছি, সে ভালো হচ্ছে। আমাদের যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সেটা ব্যাহত হইতো যদি আমরা টেম্পারেচার মেনটেন না করতাম। হ্যাঁ, আপনি যে কথা বলছেন এটা সরকারি হাসপাতালের বেলা সত্যি নয়। সরকারি হাসপাতালের ক্ষেত্রে সত্যি নয় সেটি আপনি বলছেন। তো আমরা যে স্বাভাবিক বা বাইরে যে ওষুধ বিক্রি হতে দেখছি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে তা যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না। তার এই কথার সাথে আমি ডিফার করতেছি না। আমাদের প্রান্তিক পর্যায়ের যে ওষুধের দোকানগুলা, সেগুলিতে আপনার ওষুধের টেম্পারেচারটা নিয়মিত মেনটেন হয় না। এ ব্যাপারে সরকার, আমাদের স্বাস্থ্য বিভাগ, আমাদের তারপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিশেষত পরিবেশ অধিদপ্তরকে দায়িত্ব দিছে নিয়মিত আপনার মোবাইল কোড পরিচালনার জন্য, এবং পরিবেশ অধিদপ্তর থেকে বছরে 2 বার মোবাইল কোড পরিচালনা হয়। সেক্ষেত্রে আমার যে সহযোগিতা আমি তাদেরকে দিছি। তবে আমাদের এই ব্যাপারে আপনারা যখন আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, এরপর থেকে ফ্রম টুমোরো আমরা আমাদের এই মোবাইল ব্যবস্থাটাকে জোরদার করবো। তাহলে আশা করি প্রত্যেক দোকানে এয়ার কন্ডিশনের সিস্টেম চালু হবে এবং ওষুধের গুণগত মান নষ্ট হবে না। এমনিতে ক্রেতা এবং বিক্রেতাদের মানে এই বিষয়ে সচেতন করার জন্য কোনো কিছু আপনি বলতে চান কি? মানে ওষুধ আসলে ঠিক তাপমাত্রা সংরক্ষণ না করলে কি ক্ষতি হয় বা ওষুধের কার্যকারিতা কমে যায় কিনা সেভাবে ওষুধের গুণগত মান এটা রক্ষা করার জন্য যে টেম্পারেচারটা মেনটেন করা প্রয়োজন, এই টেম্পারেচার যদি মেনটেন করা না হয় তাহলে গুণগত মান হ্রাস পাবে, এবং এটার গুণগত মান হ্রাস পেয়ে এমন একটা অবস্থা হইতে পারে যে একদিন দেখা যাবে যে এটা একটা পার্শ্ব প্রতিক্রিয়া, একটা বিরূপ প্রতিক্রিয়া মানুষের শরীরে হইতে পারে। তো আমাদের সর্বব্যাপারে সরকার সচেতন। আমাদেরকে সরকার এই সচেতনার জন্যই মানুষের জন্য ক্ষতি নয়, মানুষ যেন কোনো রকমের ওষুধ দ্বারা মানে প্রতারিত না হয়, এই জন্য সরকার আমাদেরকে রাখছে। তো আপনাদের এই কথাটা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। ফ্রম টুমোরো অ্যাজ সিভিল সার্জন বরিশাল, আই উইল ট্রাই টু কন্ট্রোল অল দিস অ্যানোমালিস। ডক্টর মিজানুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।
পদ্মা সেতু প্রকল্পের কাজ সময় মতো শুরু করতে না পারায় ব্যয় বাড়ছে 3 থেকে 4 হাজার কোটি টাকা। নদী শাসনের চুক্তি হওয়ার পর এই বিষয়ে চূড়ান্ত হিসাব পাওয়া যাবে বলে জানিয়েছে সেতু বিভাগ। নভেম্বরে ব্যয় বাড়ানোর প্রস্তাব সহ প্রকল্পটি দ্বিতীয় সংশোধনের জন্য যাচ্ছে পরিকল্পনা কমিশনে। মূল সেতুর নকশা তৈরির পর 2010 সালে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে অন্তর্ভুক্ত করা হয় পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। দেশের বৃহত্তম এই প্রকল্পের অর্থায়নে এগিয়ে আসে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও আইডিবির মতো উন্নয়ন সহযোগীরা। 20,507 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি শেষ হবার কথা 2015-র ডিসেম্বরে। তবে বিশ্বব্যাংকের সাথে সরকারের 2 বছরের টানাপোড়েনে কাজ শুরু করা যায়নি সময় মতো। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করা হবে সরকারের এমন ঘোষণার পর গেল বছরের জুলাইয়ে শুরু হয় প্রকল্প বাস্তবায়নের কাজ। এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে 15%, আর 12,100 কোটি টাকা ব্যয়ে মূল সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে চলতি জুলাই। তবে গেল 4 বছরে নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় আবারও বাড়ছে প্রকল্প ব্যয়। যেহেতু 2010 সালে আমরা কাজ শুরু করতে পারি নাই, এখন 4 বছর চলে গেছে, আমরা ঠিকাদার নিয়োগ করার আমাদের শেষ হয়ে গেছে, শুধু একটা চুক্তি বাদ আছে। তো এখন আমরা কস্টিংটা পেয়ে গেছি। তো এই কস্টিংয়ে দেখা যাচ্ছে যে আমাদের টাকার অঙ্কে আমাদের টাকা বেড়ে যাচ্ছে। তবে এ ব্যয় কতটুকু বাড়বে তার হিসাব দিতে পারেনি সেতু বিভাগ। প্রকল্প পরিচালক জানান, ব্যয় মূলত বেশি বাড়বে নদী শাসনে। চলতি মাসে এ বিষয়ে চীনা কোম্পানি সিনো হাইড্রোর সাথে চুক্তির পর নির্দিষ্ট করে বলা যাবে ব্যয় বৃদ্ধির পরিমাণ। আমাদের আগে ছিল $3 বিলিয়ন, এখনো $3 বিলিয়নের আশেপাশে আমরা থাকবো। বাট বাংলাদেশি টাকায় আমরা প্রায় 3-4 হাজার কোটি টাকা আমাদের বৃদ্ধি পেতে পারে। আমরা আসলে হিসাব করলে বুঝতে পারবো এক্সাক্ট ফিগারটা। আমরা এখন ওইটাতে কাজ করছে আমাদের লোকেরা। তিনি জানান, চুক্তির পর ব্যয় বাড়ানোর সুপারিশ করে প্রকল্পটি দ্বিতীয় সংশোধনের জন্য পাঠানো হবে পরিকল্পনা কমিশনে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাওন হাসনাতের কাছে এই বিষয়ে আরো একটু বেশি জানতে চাইবো। জানাব শাওন হাসনাত, এই যে পদ্মা সেতু নির্মাণে যে ব্যয় বাড়লো, এই ব্যাপারে আপনি নিশ্চয়ই অনেক অর্থনীতিবিদ বা বিশেষজ্ঞের সাথে কথা হয়েছে, তারা কি বলছেন যে এর জন্য আমরা কাউকে দায়ী করতে পারবো? ধরেন বিশ্ব ব্যাংকে কি দায়ী করা যায় যে তাদের সাথে টানাপোড়েনের কারণে এই 2 বছর দেরি হলো, বা প্রথম যে প্রকল্প নেওয়া হচ্ছে তার থেকে একটু পিছিয়ে গেল, তার জন্য কি কাউকে দায়ী করার কোনো সুযোগ বাংলাদেশ সরকার রয়েছে? জানাব শাওন হাসনাত। হ্যাঁ, এই বিষয়ে আসলে খালেদ ভাই, অনেককে সরকারকে যেমন দায়ী করার সুযোগ রয়েছে, তেমনি বিশ্বব্যাংকও কিছুটা দায়ী করা যায়। যেমন আমি আপনাকে বলবো যে বাংলাদেশে একটি প্রকল্প শুরু হওয়ার পর সেটা অর্থায়ন, তারপরে সেই প্রকল্পটিকে এডিপিতে অন্তর্ভুক্ত করা, তারপরে সেটার বাস্তবায়ন, এটাতে একটা দীর্ঘ প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া প্রচুর সম্পদের অপচয় হয়। আপনাকে যদি আমি বলি, এই আইএমইডির একটা তথ্য পাওয়া গেছে যে গত 4-5 বছরে প্রায় 42 ভাগ অর্থের অপচয় হয়েছে যা সরকারি খাতে। আর বিশ্বব্যাংকের বিষয়টি যেটা বলছেন যে বিশ্বব্যাংকের সাথে সরকারের এই পদ্মা সেতু নিয়ে আসলে অনেকদিন ধরে একটা টানাপোড়েন চলছিল। যেমন বিশ্বব্যাংক এখানে দুর্নীতির একটি অভিযোগ, দুর্নীতি চেষ্টার অভিযোগ, সেটার কারণে সরকারকে জানিয়েছিল। সরকার তখন সেটা অনুসন্ধান করেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে তারা এখানে কিছু পায়নি। কিন্তু বিশ্বব্যাংক বলছিল যে না, তারা এই প্রকল্পে আর ফিরে আসতে পারবে না, কারণ হচ্ছে তাদের অন্যান্য যে সহযোগী দেশগুলো আছে সারা বিশ্বে, সেক্ষেত্রে তাদের কাছে একটা দায়বদ্ধতার বিষয় থাকে। আমি খুব সম্প্রতি বিশ্বব্যাংকের যে কান্ট্রি প্রধান, তিনিও বলেছেন যে পদ্মা সেতু থেকে সরে যাওয়াটা আমাদের জন্য ভুল ছিল হয়তো, কিন্তু তারা বলছে যে আমাদের যে ইন্টিগ্রিটি, সেটার কারণে আমরা এটাতে ফিরে আসতে পারবো না। তো সেক্ষেত্রে আসলে বিশ্বব্যাংকেও আমরা একটু দোষ দিতে পারি, সরকারের যে সিদ্ধান্তহীনতা সেটাকেও আমরা দোষ দিতে পারি। শাওন, আপনি তো এই সেতু বিভাগে খোঁজ খবর করেছেন, এই প্রতিবেদন করার সময় আপনার অনেকের সাথে কথা হয়েছে। আমরা যদি আপনার কাছে জানতে চাই যে পদ্মা সেতুর কাঠামো, যেটি আসলে আমরা বলে থাকি যে যার উপর দিয়ে গাড়ি চলতে পারবে, সেটি কবে নাগাদ চলতে পারে, এবং পদ্মা সেতুর যে কাজ, যেটা আমরা খালি চোখে দেখব, তাই বা আসলে কবে নাগাদ আমরা এটি দেখতে পারি? পদ্মা সেতু প্রকল্পের কাজ আসলে শুরু হয়েছে গত বছরের জুলাইতে, তবে মূল সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে এবছরের জুলাইতে, বিশেষ করে মেজর ব্রিজ কোম্পানির সাথে চুক্তির পর। এখনো আসলে অ্যাপ্রোচ রোড, তারপরে আপনার এই যে মাটি পরীক্ষা, তারপরে আপনার এই যে পুনর্বাসন প্রক্রিয়াগুলোই চলছে। আর মূল ব্রিজের কাজও শুরু হয়েছে, ইতিমধ্যে 3টি চালান চীন থেকে চলে এসেছে। আরেকটা বিষয় খালেদ ভাই আপনাকে জানাই আমি, যে পদ্মা সেতুর কাজ কিন্তু শুধু ঢাকার বাংলাদেশের যে মাওয়া সেখানেই হচ্ছে না, চীনেও কিছু স্থাপনা তৈরির কাজ হচ্ছে, এর পাশাপাশি জার্মানিতেও কিছু বড় বড় স্থাপনা তৈরির কাজ হচ্ছে। তো প্রকল্প পরিচালক আমাকে যেটা জানিয়েছেন,
এই কাজগুলো যখন শেষ হবে একবারে বড় কিছু চালান বাংলাদেশে চলে আসবে। এবং প্রকল্প পরিচালক আমাকে এইটুকু নিশ্চিত করেছেন যে 2018 সালের জুলাইতে এই কাজ তারা শেষ করবে। তবে আমরা জানি যে প্রত্যেকটি প্রকল্পই সাধারণত 1 থেকে 2 বছর বেশি সময় লেগে যায়। সেক্ষেত্রে প্রকল্প পরিচালকের কথা যদি আমি ধরি তাহলে 2018 জুলাই থেকে আমরা হয়তো যান চলাচল দেখতে পারবো। শাওন, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে এবার একটি বিরতি, ফিরছি একটু পরে। এডিটর স্পিকে আরেকবার স্বাগত। মাঠের অভাবে নগরীর বেশিরভাগ শিশু কিশোরের শৈশব কৈশোর কাটছে ঘরে বসেই। এতে তাদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। অল্প যে কয়েকটি মাঠ আছে সেগুলো নানাভাবে দখল হয়ে আছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন মাঠ কমে যাওয়ায় পরিবেশের উপরও দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব পড়ছে। এই খেলনা রেলগাড়ির মতোই বৃত্তবন্দী হয়ে পড়ছে নগরীর অসংখ্য শিশুর জীবন। দুরন্ত শৈশবের উচ্ছ্বাসে যখন তার মাঠে দৌড়ানোর কথা, তখন ঘরে বসেই গড়িয়ে যাচ্ছে সোনালী বিকেল। বড় বোনের গল্পটাও একই রকম। মাঠে গিয়ে খেলার আকুলতা থাকলেও নিরুপায় সে। ঘরে খেলেই কাটছে সময়। কাগজে কলমে ডিসিসির মাঠের সংখ্যা 47, বাস্তবে সবই বেদখল। কৈশোরের উচ্ছ্বাসে তাই বাড়ির ছাদই কখনো হয়ে উঠছে মাঠ। মনোচিকিৎসকরা বলছেন শিশুদের এই বন্দিদশার ফলে সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে গোটা সমাজে। এরকম একটা কমপ্লিকেটেড সিচুয়েশন যদি হঠাৎ করে আমার সামনে চলে আসে তাহলে কি দাঁড়াবে? ওই পরিস্থিতির সাথে কোপ করা, ওই পরিস্থিতিটাকে বুঝা এবং সেই পরিস্থিতিটাকে ম্যানেজ করে সেখান থেকে একটা রেজাল্ট বের করে নিয়ে আসা, এটা কিন্তু কঠিন হয়ে যায়। তখনই তারা হয় অসুস্থ হয়ে যায়, সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে পড়ে, স্ট্রেসের মধ্যে পড়ে, সোশ্যাল প্রবলেমের মধ্যে পড়ে, অথবা তাদেরকে অন্য কারোর উপর ডিপেন্ড করতে হয়। নগরীতে খেলার মাঠ বা খোলা উদ্যানের গুরুত্ব খেলাধুলা আর ঘুরে বেড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাতেও মাঠগুলো রেখে চলেছে কার্যকর ভূমিকা, বলছেন নগর পরিকল্পনাবিদরা। বেশিরভাগ এলাকা আপনার কাভার্ড হয়ে যাচ্ছে, বিল্ট আপ হয়ে যাচ্ছে, কাজে পানি কোথাও যাওয়ার জায়গা পাচ্ছে না আর কি। একটা বড় পার্ক থাকলে পানি দেখবেন সেখানে জমা হয় এবং নিচে মাটিতে শুষিয়ে নিচে চলে যায়। জলাবদ্ধতার সমস্যার সমাধান করছে এবং গ্রাউন্ড ওয়াটার টেবিলটাকে মেনটেন করছে যাতে এটা আরো নিচে নেমে না যায়। নগরের সব মাঠ দখলমুক্ত করে সবার জন্য উন্মুক্ত করার পরামর্শটাই দিলেন তারা। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।